Good evening and welcome back to my channel once again. আজকে আমরা আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসেস কবিতার যে ফিগারস অফ স্পিচগুলি ব্যবহার করা হয়েছে বা রেটরিক ডিভাইসেসগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে নেব। কাজেই উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। কবিতা প্রথমে আমরা যে ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশনটা কি? অ্যালিউশন হচ্ছে উক্তি বা উদ্ধৃতি, অর্থাৎ অনেক সময় কবিরা বা লেখকেরা অন্য কবি বা অন্য কারো রচনা থেকে তার কোনো চরিত্র, কোনো ঘটনা বা কোনো বিখ্যাত কোনো ক্যারেক্টার এগুলো সরাসরি উদ্ধৃত করেন, বা এটাকেই বলা হচ্ছে অ্যালিউশন। এখানে এই কবিতার ইউলিসেস কবিতা, টেনিসনের লেখা যে ইউলিসেস কবিতা, এখানে ইউলিসেস যে ক্যারেক্টারটা, অর্থাৎ যার গ্রিক নাম হচ্ছে ওডিসিয়াস আর রোমান নেম হচ্ছে ইউলিসেস, সেই ইউলিসেস বা ওডিসিয়াস ক্যারেক্টারটা হোমারের ওডিসি থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ হোমারের ওডিসি থেকে টেনিসন এখানে অ্যালিউশন এই অলঙ্কারটি ব্যবহার করেছেন, ইউলিসেস চরিত্র ক্যারেক্টারের নামটা ব্যবহার করেছেন। নেক্সট, দ্য রেনি হায়ারডেস। হায়ারডেস আমরা কবিতা পড়ার সময় বলেছিলাম, হায়ারডেস হলো নক্ষত্রমণ্ডলী বা নক্ষত্ররাজি। গ্রিক পুরাণে বলা হয়েছে যে এই হায়ারডেস নক্ষত্ররাজি যদি কোনো সেলর বা নাবিক যখন তারা সেগুলো দেখতে পায় সমুদ্রের ওপরে যাত্রার সময়, তখন সেগুলো বৃষ্টির পূর্বাভাস বয়ে নিয়ে আসে। তাহলে এই যে হায়ারডেস নক্ষত্রমণ্ডলী, এটা গ্রিক মিথোলজি থেকে নেওয়া হয়েছে বা গ্রিক পুরাণ থেকে উদ্ধৃত করা হয়েছে। নেক্সট, দ্য হ্যাপি আইলস। হ্যাপি আইলস অর্থাৎ সুখী দ্বীপ বা স্বর্গীয় সুখের দ্বীপ, এটা ক্যাপিটালাইজড করা হয়েছে। এটাও কিন্তু গ্রিক মিথোলজি থেকে নেওয়া হয়েছে। এই হ্যাপি আইলসকে এলিসিয়াম বলা হয়। গ্রিক পুরাণ অনুযায়ী প্রাচীন গ্রিক বীরেরা এই এলিসিয়ামে মৃত্যুর পর তারা চিরনিদ্রায় শায়িত থাকে বা স্বর্গীয় সুখ লাভ করে। এটাকেই টেনিসন এখানে হ্যাপি আইলস বলে বর্ণনা করেছেন। এটাও গ্রিক পুরাণ থেকে উদ্ধৃতি বা অ্যালিউশন। নেক্সট এক্সাম্পল, দ্য গ্রেট অ্যাকিলিস। অ্যাকিলিস একজন মহান বীর, গ্রিক বীর, আগেই বলেছিলাম তৎকালীন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। এই অ্যাকিলিস ক্যারেক্টারটি হোমারের ইলিয়াড থেকে উদ্ধৃত করা হয়েছে। কাজেই এটাও একটা এক্সাম্পল অফ অ্যালিউশন। লাস্ট, ফার অন দ্য রিঙিং প্লেনস অফ উইন্ডি ট্রয়। এখানে যে ট্রয়ের বর্ণনা করা হয়েছে, তার সমতল ভূমির কথা বলা হয়েছে, সেখানকার যুদ্ধের পরিবেশের কথা বলা হয়েছে। এই ট্রয় শব্দটি বা ট্রয় নগরীটি সম্পূর্ণ হোমারের ইলিয়াড থেকে উদ্ধৃত করা হয়েছে। কাজেই এটাও একটা এক্সাম্পল অফ অ্যালিউশন। নেক্সট আমরা আসছি মেটাফোর। মেটাফোর কথার অর্থ হচ্ছে রূপক। ইংরেজিতে মেটাফোর বলা হয়। অনেক সময় দুটি ডিসিমিলার বা ভিন্ন জাতীয় দুটি বস্তুর মধ্যে যখন তুলনা করা হয়, কবিরা যখন তুলনা করেন তাদের রচনাতে দুটি ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে, তখন সেই তুলনাটা যদি লাইক বা অ্যাজ ইত্যাদি দ্বারা পরিস্ফুট না হয় বা প্রকাশিত না হয়, তুলনাটা যখন নিহিত থাকে বা অন্তর্নিহিত তুলনা, অন্তর্নিহিত নয় মানে নিহিত, ইমপ্লয়েড যদি থাকে, তখন সেটাকে বলা হয় মেটাফোর। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, কবিতার একটি অত্যন্ত বিখ্যাত লাইন, যেখানে ইউলিসেস জীবনটাকে মদের সঙ্গে তুলনা করেছেন বা ওয়াইনের সঙ্গে তুলনা করেছেন। এখানে ওয়াইন আর লাইফকে দুটো সম্পূর্ণ ভিন্ন জাতীয় জিনিস, এটাকে তুলনা করা হয়েছে, কিন্তু তুলনাটা এখানে ইমপ্লয়েড রয়েছে, এটাকে এক্সপ্লিসিটলি বলা হয়নি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। নেক্সট, টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ। এটার মানে হচ্ছে মোর্চা পড়ে যাওয়া বা অব্যবহারের ফলে
জং ধরে যাওয়া, আনবার্নিশড, এর ফলে রাস্ট হওয়া, বার্নিশ না করার ফলে রাস্ট হওয়া, নট টু শাইন ইন ইউজ, ব্যবহার না করার ফলে চকচক না করা। এখানে ইউলিসেস তার লাইফটাকে তরোয়ালের সঙ্গে তুলনা করেছেন। তরোয়াল যেরকম দীর্ঘদিন ধরে খোলা বাতাসে রেখে দিলে রাস্ট পড়ে যায়, ব্যবহারের অভাবে জং ধরে যায়, এখানে ইউলিসেস তার নিজের জীবনটা, এই যে অলস নিষ্কর্মা যে জীবন তিনি ইথাকাতে কাটাচ্ছিলেন, সেই জীবনের সঙ্গে তরোয়ালের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু এই তুলনাটি পরিষ্কার করে বলা হয়নি, এটা নিহিত আছে, ইমপ্লয়েড আছে, তাই এটা মেটাফোরের উদাহরণ। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ। এখানে আর্চ মানে হচ্ছে গেটওয়ে বা এন্ট্রান্স। এখানে এক্সপিরিয়েন্সের সঙ্গে আর্চের তুলনা করা হচ্ছে, বা গেটওয়ে বা এন্ট্রান্সের তুলনা করা হচ্ছে, কিন্তু এই তুলনাটা ইমপ্লয়েড আছে, নট এক্সপ্লিসিটলি স্টেটেড, পরিষ্কার করে বলা হয়নি, কাজে এটাও একটা মেটাফোর। টু সেল বিয়ন্ড দ্য সানসেট। এখানে সানসেট যে শব্দটি, এই শব্দটি এখানে ইউলিসেসের জীবনের পড়ন্ত বেলা বা অন্তিম মুহূর্তের কথা বলা হচ্ছে। সানসেট, সূর্যাস্ত, উনি বলছেন সূর্যাস্তের ওপারে চলে যাবেন, সূর্যাস্তের পরপারে যাবেন। তাহলে সানসেট হেয়ার স্ট্যান্ডস ফর ইউলিসেসের লাস্ট লাইফ, the fag end of his life, but here the comparison is not explicitly stated, it is implied here. So this is also an example of metaphor. Next, for always roaming with a hungry heart. এখানে জ্ঞান অর্জনের বা ভ্রমণের যে তৃষ্ণা বা জ্ঞান অর্জনের যে পিপাসা, সেটাকে খিদের সঙ্গে তুলনা করা হচ্ছে, হাঙ্গারের সঙ্গে তুলনা করা হচ্ছে, কাজে এটাও একটা মেটাফোর। বাই দি স্টিল হার্থ অ্যামাং দিজ ব্যারেন ক্র্যাগস। কবিতার প্রথম লাইনে আমরা পড়েছি যে ইউলিসেস এখানে বর্ণনা করছেন যে তিনি একটি স্থির নিস্তরঙ্গ বা নিস্তব্ধ একটি ফায়ার প্লেসের কাছে বসে আছেন। এখানে যে স্টিল হার্থের কথা বলা হচ্ছে, নিস্তব্ধ ফায়ার প্লেস, এটা তার জীবনের ইনঅ্যাক্টিভ লাইফের কথা বলছে। কাজেই তার ইনঅ্যাক্টিভ লাইফের সঙ্গে স্টিল হার্থের তুলনা করা হচ্ছে। তুলনাটি পরিষ্কার করে কিছু বোঝানো হচ্ছে না, লাইক, অ্যাজ ইত্যাদি ওয়ার্ড দ্বারা, কাজে এটাও একটা মেটাফোর। ব্যারেন ক্র্যাগস বা অনুর্বর খাড়া পাহাড়। এখানে ব্যারেন ক্র্যাগস কথাটিও আনপ্রোডাক্টিভ, ইউলিসেসের যে আনপ্রোডাক্টিভ যে লাইফ তার সঙ্গে তুলনীয়, কাজেই এটাও একটা মেটাফোর। এবারে আমরা আসছি সিমিলি বা উপমা। সিমিলি হলো একটি অত্যন্ত কমন ফিগারস অফ স্পিচ, যেটা কবিরা ব্যবহার করেন তাদের কবিতায়। সিমিলি কথার অর্থ হচ্ছে উপমা, যেখানে দুটি ভিন্ন জাতীয় বস্তুর মধ্যে তুলনা বোঝায়, কিন্তু এই তুলনাটা পরিষ্কার করে লাইক, অ্যাজ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় বা প্রকাশিত হয়, পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়। when the comparisons are made between two dissimilar objects and the comparison is explicitly stated, then it will be called simile. To follow knowledge like a sinking star. খসে পড়া তারার সঙ্গে জ্ঞানের অর্জনের তুলনা করা হচ্ছে। দুটো আলাদা জিনিস, দুটো ভিন্ন জাতীয় জিনিস, এবং এই তুলনাটিকে লাইক দ্বারা বুঝিয়ে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, কাজে এটা একটা সিমিলির উদাহরণ। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, মনে হচ্ছে যেন নিঃশ্বাস নেওয়াটাই জীবন। এখানে জীবনের সঙ্গে ব্রিদিং বা ব্রিদের তুলনা করা হচ্ছে, এবং এই তুলনাটা অ্যাজ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে নিঃশ্বাস নেওয়াটাই জীবন, দুটো আলাদা জিনিস, দুটোকে পরিষ্কার করে তুলনা করা হচ্ছে এবং তুলনাটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে অ্যাজ কথাটি দ্বারা। তাহলে এটাও একটা সিমিলি। এরপর আমরা নেক্সট ফিগারস অফ স্পিচ বা রেটরিক ডিভাইসে চলে আসছি। এরপরে যে ফিগারস অফ স্পিচটি সেটা হচ্ছে ইউফেমিজম। অনেক সময় কবিরা
কোনো শ্রুতিকটু বা কোনো আনপ্লিজেন্ট বা হার্শ কোনো শব্দ, কর্কশ কোনো কর্কশ কোনো জিনিস বোঝাতে তারা জিনিসটা সরাসরি না বলে তারা ঘুরিয়ে সেটা প্রকাশ করেন। অর্থাৎ একটা হার্শ রিয়েলিটি বা আনপ্লিজেন্ট থিংকে প্রকাশ করার সময় তারা সরাসরি সেটা না বলে সেটা রাউন্ড অ্যাবাউট ওয়েতে তারা বলে থাকেন। যেমন এখানে ইটারনাল সাইলেন্স বলা হচ্ছে। ইটারনাল সাইলেন্স মানে হলো চিরনিস্তব্ধতা। ইটারনাল সাইলেন্স এখানে ডেথের প্রতীক, কিন্তু ডেথ কথাটা সরাসরি না বলে ইটারনাল সাইলেন্স দিয়ে প্রকাশ করা হচ্ছে। কাজে এটা একটা ইউফেমিজমের উদাহরণ। এর পরের যে ফিগারস অফ স্পিচ আর কি কি ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখে নিই। পার্সনিফিকেশন অত্যন্ত কমন একটা ফিগারস অফ স্পিচ। পার্সনিফিকেশন বা ব্যক্তিকরণ বা ব্যক্তিসত্তা আরোপ করা, তাকে ইংরেজিতে বলা হয় পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন প্রায়ই বিভিন্ন লাইনে, বিভিন্ন কবিতার লাইনে আমরা দেখতে পাই। এক্ষেত্রে অনেক পার্সনিফিকেশন ব্যবহার করেছেন উনি। দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘ দিনের অবসান হচ্ছে, দীর্ঘ দিনটা যেন ক্ষয়ে যাচ্ছে। পার্সনিফিকেশন কখন হয়? যখন কোনো ইনঅ্যানিমেট বা অ্যাবস্ট্রাক্ট বা নন লিভিং থিংকে ব্যক্তিসত্তা আরোপ করা হয় বা ব্যক্তিরূপে কল্পনা করা হয়, তাকে যখন হিউম্যান কোয়ালিটি অ্যাট্রিবিউট করা হয়, তখন সেটা পার্সনিফিকেশনের উদাহরণ হয়ে গিয়ে দাঁড়ায়। যেমন লং ডে ওয়েন্স, দীর্ঘ দিনের অবসান হচ্ছে বা সে ক্ষয়ে যাচ্ছে। এই যে দীর্ঘদিনটা ক্ষয়ে যাচ্ছে, এই যে ক্ষয়ে যাওয়া কথাটা, এটা একটা হিউম্যান কোয়ালিটি। সেটাকে ডের ওপরে, এটা ডের সম্পর্কে এই কথাটি বলা হচ্ছে, তাহলে এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ। স্লো মুন ক্লাইম্বস, ধীর গতিতে চাঁদ আরোহণ করছে। এই যে আরোহণ করা, ক্লাইম্ব, এই ক্লাইম্ব কথাটা হিউম্যান কোয়ালিটি, এটা হিউম্যান অ্যাট্রিবিউট। এই হিউম্যান কোয়ালিটিটা চাঁদের ওপরে আরোপিত হচ্ছে। মুন হেয়ার ইজ পার্সনিফাইড। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। ডিপ মানে সিকে বোঝানো হচ্ছে। সমুদ্র যেন এখানে বিলাপ করছে, ল্যামেন্টিং করছে। তাহলে সমুদ্র তো বিলাপ করতে পারে না বা ল্যামেন্ট করতে পারে না। কল্পনা করা হচ্ছে সমুদ্র যেন একটা মানুষ, সে ল্যামেন্টিং করছে বা বিলাপ করছে। তাহলে এই যে বিলাপ করা, ল্যামেন্ট করা, এটা একটা হিউম্যান কোয়ালিটি। এটা সমুদ্রকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। তাহলে এটাও একটা পার্সনিফিকেশনের উদাহরণ। তারপরে আমরা আসছি, ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। এমনও হতে পারে যে সমুদ্র, গালফ মানে এখানে সমুদ্র বা স্রোত বলতে পারো, স্রোত বা সমুদ্র স্রোত আমাদেরকে ধুইয়ে দিতে পারে বা আমাদেরকে ডুবিয়ে দিতে পারে। এখানে ওয়াশ আস ডাউন মানে ডুবিয়ে দিতে পারে। তাহলে সমুদ্র যেন ওয়াশ করতে পারে, তার মধ্যে যেন প্রাণ আছে, এটা বোঝানো হচ্ছে। এটা বোঝানোর জন্য পার্সনিফিকেশন এখানে ব্যবহার করা হয়েছে। এমন একটা অ্যাক্টিভিটি দিয়ে বর্ণনা করা হচ্ছে যেটা পার্সনিফিকেশনের উদাহরণ। সমুদ্র যেন ওয়াশ করে দিচ্ছে এখানে। দ্য ভেসেল পাপস হার সেল। ভেসেলটা রওনা হওয়ার জন্যে তার পালটাকে ফুলাচ্ছে বা স্ফীত করছে। ভেসেল কখনো পাল স্ফীত করতে পারে না, আমরা জানি, কিন্তু এখানে এটা বোঝানো হচ্ছে যে ভেসেল মানে জাহাজের পালে বাতাস লেগেছে। জাহাজের পালে বাতাস লেগেছে সেটা বোঝাতে গিয়ে বলা হচ্ছে ভেসেল তার পালটাকে স্ফীত করছে। ভেসেলটাকে এখানে লিভিং অবজেক্ট হিসাবে কল্পনা করা হচ্ছে। অচেতন একটা জিনিসকে একটা পার্সনিফাইড করা হচ্ছে, ব্যক্তিসত্তা আরোপ করা হচ্ছে। এবারে নেক্সট যে ফিগারস অফ স্পিচে আমরা আসছি সেটা হচ্ছে অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিস হলো যখন দুটো কন্ট্রাস্টিং ফ্রেজ বা বিপরীত শব্দগুচ্ছ পাশাপাশি বসানো হয়,
এরকম অনেক সময় ঘটনা ঘটে যে বিপরীত ধর্মী শব্দগুচ্ছ, কন্ট্রাস্টিং ফ্রেজেস, ফ্রেজ মিন্স গ্রুপ অফ ওয়ার্ডস, দে আর প্লেসড সাইড বাই সাইড। কেন? ফর পোয়েটিক এমফ্যাসিস, কবিতায় জোর দিয়ে বোঝানোর জন্যে, পোয়েটিক এমফ্যাসিসের জন্যে অনেক সময় দুটো বিপরীতধর্মী ফ্রেজকে পাশাপাশি বসানো হয় এমফ্যাসিসের জন্যে। যেমন এখানে বলা হচ্ছে দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস। এখানে ইউলিসেস বলছে যে যদিও আমাদের অনেক শক্তি চলে গেছে, যদিও আমাদের পাওয়ার এখন নিঃশেষিত হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের মধ্যে অনেক কিছু বেঁচে আছে। তাহলে দু ধরনের কথা হচ্ছে, যদিও অনেক কিছু চলে গেছে, যদিও অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু এখনও অনেক বেঁচে আছে, রয়ে গেছে। তাহলে এটা অ্যান্টিথেসিসের উদাহরণ, দুটো বিপরীতধর্মী কথা। তারপরে দেখো, হোয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে তার কাজ করবে, আই মাইন, আমি আমার কাজ করব। এই যে সে তার কাজ করবে, আমি আমার কাজ করব, এই যে দুটো বিপরীতধর্মী কথা, আর সে তার কাজ করবে, আমি আমার কাজ করব, এটা একটা অ্যান্টিথেসিসের উদাহরণ। এরপরে আমরা আসছি পলিসিনডেটন। এটাও এক ধরনের ফিগারস অফ স্পিচ বা রেটরিক ডিভাইস, যেখানে এক্সেসিভ ইউজ অফ কনজাংশন ইন সাকসেশন, অর্থাৎ এমনভাবে এই পলিসিনডেটন ঘটে, মানে পলিসিনডেটন এইভাবে প্রকাশিত হয় যখন কনজাংশন, এক্ষেত্রে অ্যান্ড হয়েছে, যখন বারবার প্রয়োজনাতিরিক্ত কনজাংশনের ব্যবহার, দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। এই যে অ্যান্ড কথাটা একবার বললেই হতো, সেক্ষেত্রে 3 বার ব্যবহার করা হচ্ছে। এই যে একাধিকবার কনজাংশনের ব্যবহার, এই ধরনের অলঙ্কারকে বলা হচ্ছে পলিসিনডেটন। যারা জমায় এবং ঘুমায় এবং খায় এবং আমাকে চেনে না, তাহলে অ্যান্ড কথাটা 3 বারের মতো ব্যবহার করা হয়েছে। হাইপারবোলি is an figures of speech which is very common. It means an exaggerated way of saying something. Exaggerated way of saying something, অতিশয়োক্তি বা অতিরঞ্জিত করে বলা। যেমন এখানে ইউলিসেস বলছে, মুভড আর্থ অ্যান্ড হেভেন, দ্যাট হুইচ উই আর। আমরা পৃথিবীকে নাড়িয়েছিলাম, স্বর্গকে নাড়িয়েছিলাম, আমরা তাই। এখানে হাইপারবোলির ব্যবহার হচ্ছে কারণ এখানে এক্সাজারেটেড স্টেটমেন্ট, অর্থাৎ বাড়িয়ে বলা হচ্ছে যে সে পৃথিবী এবং স্বর্গ দুটোকেই নাড়িয়েছিল এবং আমরা তাই। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সাগারেশন অর হাইপারবোলি। আই কান্ট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারি না। এখানে ইউলিসেস এক্সাগারেটেড স্টেটমেন্ট, মানে উনি বলছেন যে আমি ভ্রমণ তৃষ্ণা আমার এমনই যে ভ্রমণ তৃষ্ণা থেকে আমি বিরত থাকতে পারছি না। আই কান্ট রেস্ট, তিনি বলছেন না যে আই শ্যাল নট রেস্ট ফ্রম ট্রাভেল, তিনি বলেছেন আই কান্ট রেস্ট ফ্রম ট্রাভেল, ভ্রমণ থেকে আমি থামতে পারি না, বিশ্রাম নিতে পারি না। এটা বাড়িয়ে বলা হচ্ছে, অতিরঞ্জিত করে বলা হচ্ছে বা অতিশয়োক্তি করে বলা হচ্ছে। ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, চিরকালের জন্যে এবং চিরকালের জন্যে ডবল ইউজ হচ্ছে ফর এমফ্যাসিস। একবার ফর এভার না বলে বারবার বলা হচ্ছে যখন আমি চলে যাব, ফর এভার অ্যান্ড ফর এভার। তাহলে দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল, অতিরঞ্জিত করে বলা। লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল। এখানে ইউলিসেস কি বলছে? এখানে ইউলিসেস বলছে যে জীবন, একের পর এক জীবনকে যদি স্তূপ করে দেওয়া হয় তাহলেও আমার কাছে খুব অল্পই বলে মনে হবে। অর্থাৎ ইউলিসেস বলছে যে তার কাছে একটা জীবন যথার্থ নয় পৃথিবীকে এনজয় করার মতো, জ্ঞান অন্বেষণ করার মতো, দুঃসাহসিক অভিযান করার মতো। তাকে যদি একের পর এক জীবনকে স্তূপ করে দিয়ে দেওয়া হয় তাহলেও তার কাছে খুব অল্পই থাকবে। এই জাতীয়
এক্সাগারেটেড ওয়ে অফ সেইং, এটাকেই বলা হচ্ছে হাইপারবোল বা এক্সাজারেশন। লাস্ট যে ফিগারস অফ স্পিচটির কথা আসছি সেটা হচ্ছে অ্যানাফোরা। অ্যানাফোরা হচ্ছে এখানে যেরকম টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, এখানে যে টু দিয়ে যে ফ্রেজগুলো ব্যবহার করা হচ্ছে এটা ইন সাকসেশন হচ্ছে, ঘন ঘন, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। এই যে টু দিয়ে এই ফ্রেজটা ব্যবহার করা হচ্ছে একের পর এক পরপর, ফর দ্য সেক অফ এমফ্যাসিস, ফর দ্য সেক অফ পোয়েটিক এমফ্যাসিস, এই ধরনের এক্সপ্রেশন বা অলঙ্কারকে বলা হচ্ছে অ্যানাফোরা। তাহলে এইগুলো, এই সমস্ত ফিগারস অফ স্পিচগুলো আমরা মোটামুটি দেখলাম যে ইউলিসেস কবিতাতে ব্যবহার করা হয়েছে, টেনিসনের লেখা। অ্যাকচুয়ালি এই কবিতাতে আরও অনেক ফিগারস অফ স্পিচই ব্যবহার করা হয়েছে। তো তোমাদের ক্লাস 12-এর উপযোগী থার্ড সেমিস্টারের জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে এই এমসিকিউর ক্ষেত্রে ফিগারস অফ স্পিচ বা রেটোরিক ডিভাইস থাকবেই। তোমাদের ক্ষেত্রে যেগুলো যেগুলো উপযোগী বলে মনে হয়েছে সেগুলোই এখানে দেওয়া হলো। কাজেই এটা একটা কম্প্রিহেন্সিভ লিস্ট এটা বলা যায় না, উপযোগীগুলোই সেগুলো এখানে একমাত্র তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা এই লেসনটা বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো ডিফিকাল্টি থাকে তাহলে তোমরা ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারো বা কমেন্ট সেকশানে কমেন্ট লিখতে পারো, আমি সেটা অ্যান্সার দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসেনিং, গুড বাই।